ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা এই পর্বে আলোচনা করব রিজার্ভ ব্যাংকের আর্থিক নীতি বা মনিটারি পলিসি সম্পর্কে। এটা আলোচনার পূর্বে আমরা একটু প্রেক্ষাপটটা আলোচনা করে নেব। সেটা হলো যে কোনো দেশে দুটো অবস্থার সৃষ্টি হতে পারে, একটা হলো ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি, আর একটা হচ্ছে মন্দা বা ডিফ্লেশন বা ডিপ্রেশন। এখন এই দুটো অবস্থাই কিন্তু ভারসাম্যবিহীন অবস্থা, অর্থাৎ অর্থনীতিতে দ্রব্য সামগ্রীর দাম স্তর যদি ক্রমাগত বেড়ে গিয়ে মুদ্রাস্ফীতি তৈরি হয়, সেটাও যেমন সমস্যাজনক ক্রেতাদের কাছে, আম আদমি বা জনসাধারণের কাছে, ঠিক তেমনি আবার জিনিসপত্রের দাম যদি ক্রমাগত কমতে থাকে তাহলে উৎপাদকদের দিক থেকে ভাবলে সেটাও অত্যন্ত সমস্যাজনক। তাহলে দেশের সরকারের পক্ষে, নীতি নির্ধারক যারা, তাদের পক্ষে এই দুটো অসাম্য বা ভারসাম্যবিহীন অবস্থাকে প্রতিরোধ করা দরকার। এই প্রতিরোধ করার জন্য মূলত আমাদের দেশে দু ধরনের পলিসি বা নীতি প্রয়োগ করা হয়। একটা হচ্ছে রাজস্ব বা রাজকোষ নীতি, যেটাকে বলা হয় ফিসক্যাল পলিসি, আর দ্বিতীয়ত যেটা গ্রহণ করা হয় আর্থিক নীতি বা মনিটারি পলিসি। এখন এই ফিসক্যাল পলিসি যা মূলত সরকারি ব্যয় এবং কর ব্যবস্থার মাধ্যমে কাজ করে, এই ফিসক্যাল পলিসিটার নির্ধারণ, রূপায়ণ, কার্যকরী করার দায়ভার বা দায়িত্ব কেন্দ্র সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্টের উপর ন্যস্ত থাকে। কিন্তু দেশে অর্থের যোগান বা অর্থের পরিমাণকে নিয়ন্ত্রিত করে আর্থিক নীতি রূপায়ণের দায়ভার বা দায়িত্ব অর্পিত থাকে আরবিআই বা কেন্দ্রীয় ব্যাংকের উপরে। এখন আমরা এই পর্বে এই আরবিআই এর আর্থিক নীতি বা মনিটারি পলিসি সম্পর্কে আলোচনা করব এবং পরবর্তী কোনো সময়ে কোনো এপিসোডে আমরা এই ফিসক্যাল পলিসি সম্পর্কে আলোচনা করব। তাহলে শুরু করা যাক মনিটারি পলিসি বা আরবিআই এর আর্থিক নীতি। আরবিআই এর আর্থিক নীতি বা মনিটারি পলিসি রূপায়ণ বা কার্যকরী করার জন্য আমাদের দেশে রিজার্ভ ব্যাংকের একটা কমিটি তৈরি করা হয়, যে কমিটিটাকে বলা হয় মনিটারি পলিসি কমিটি বা এমপিসি। মূলত 6 জন সদস্য নিয়ে এই কমিটিটা তৈরি হয়। এই 6 জন সদস্যের মধ্যে 3 জন আরবিআই থেকে নিযুক্ত হয় এবং 3 জন কেন্দ্র সরকার নিযুক্ত করে। এই যে মনিটারি পলিসি কমিটি বা আর্থিক নীতি নির্ধারক যে কমিটি তৈরি হয় এমপিসি, এই এমপিসির চেয়ারম্যান হন আরবিআই এর যিনি গভর্নর, তিনি। তাহলে এইখানে কেন্দ্র সরকারের 3 জন এবং আরবিআই থেকে 3 জন মিলিয়ে মোট 6 জন দ্বারা গঠিত এই মনিটারি পলিসি কমিটি বা আর্থিক নীতি নির্ধারক এই কমিটি দেশের আর্থিক নীতি নির্ধারণ করে, অর্থাৎ দেশে অর্থের যোগান বাড়ানো হবে না কমানো হবে, ব্যাংক রেট, রেপো রেট, নগদ জমা, ভেরিয়েবল রিজার্ভ রেশিও বা বিভিন্ন আর্থিক নীতি নির্ধারণের যে যে ইনস্ট্রুমেন্ট বা পলিসিগুলো আছে সেইগুলো সম্পর্কে সমস্ত সিদ্ধান্তটা কিন্তু এই মনিটারি পলিসি কমিটি নেয়। এখন এই মুহূর্তে পর্যালোচনা করে দেখা গেল যে দেশে অর্থের যোগান বাড়ানো দরকার। কেউ কেউ মনে করছে দেশে অর্থের যোগান বাড়ানো দরকার বা ব্যাংক রেট কমানো দরকার, কেউ বলছে না ব্যাংক রেট বাড়ানো দরকার। এরকম যদি বিতর্ক তৈরি হয় 6 জনের মধ্যে, তাহলে কিভাবে সিদ্ধান্ত গৃহীত হবে? যদি দেখা যায় ভোটাভুটিতে সমান, হয়তো 3-3 হয়েছে, ভোট 3-3 ভাবে হয়েছে, তাহলে কি হলো? টাই। তখন আরবিআই এর গভর্নরের ভেটো দেওয়ার ক্ষমতা আছে। ফলে আলটিমেটলি 6 জন হলেও আরবিআই এর গভর্নরের ভেটো দেওয়ার ক্ষমতা থাকার কারণে এখানে কিন্তু সেইভাবেই সিদ্ধান্ত গ্রহণ হয় এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যদি সর্বসম্মতা না আসে, ভোটাভুটি হয় এবং সেক্ষেত্রে যদি সমান সমান হয়, যেহেতু গভর্নমেন্ট সেক্টর বা সরকারের পক্ষ থেকে 3 জন নিযুক্ত হচ্ছে, এই 3 জন কিন্তু অর্থনীতি, ব্যবসা বাণিজ্য বিভিন্ন ফিল্ড থেকে 3 জন নিযুক্ত হন বা অ্যাপয়েন্টেড হন। এই 3 জন এবং আরবিআই এই 3 জনের মধ্যে যদি মতবিরোধ হয় পলিসি সংক্রান্ত, তাহলে ভোটাভুটিতে সমান যদি হয় তখন আরবিআই এর গভর্নর ভেটো দিতে পারেন এবং ভেটো দেওয়ার মাধ্যমে কিন্তু সিদ্ধান্তটা কিন্তু
সেই পক্ষেই যায়, আরবিআই গভর্নর যেদিকে ভোট দেবেন সেদিকে যায়। তাহলে এই গেল আমরা মনিটারি পলিসি কারা রূপায়ণ করে, কিভাবে তারা মনিটারি পলিসিটাকে অ্যাপ্লাই করেন, অ্যাডপ্ট করা হয়, এই সমস্ত বিষয়ের জন্য মূল দায়িত্ব ন্যস্ত থাকছে মনিটারি পলিসি বা মনিটারি পলিসি কমিটি বা আর্থিক নীতি নির্ধারক কমিটি। এবারে আমরা আসব যে এই মনিটারি পলিসি বা আর্থিক নীতি নির্ধারণ করা হয় কিভাবে। দুভাবে মূলত মনিটারি পলিসি বা আর্থিক নীতি নির্ধারিত হয়। প্রথম যে বিষয় সেটা হলো কোয়ান্টিটেটিভ বা পরিমাণগত পদ্ধতি, আর দ্বিতীয় যে পদ্ধতি সেটা হলো গুণগত পদ্ধতি বা কোয়ালিটেটিভ মেথড। মূলত কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ এই দু ধরনের মেথড বা পদ্ধতিতে কেন্দ্র আরবিআই এর হাতে কিছু ইনস্ট্রুমেন্ট বা অস্ত্র বা হাতিয়ার আছে, যার মাধ্যমে আরবিআই ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। আমরা এখন এক এক করে প্রথমে পরিমাণগত পদ্ধতির হাতিয়ারগুলো আলোচনা করব, তারপরে গুণগত পদ্ধতি বা কোয়ালিটেটিভ মেথডের হাতিয়ারগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথম তাহলে আসি আমরা কোয়ান্টিটেটিভ মেথড। কোয়ান্টিটেটিভ মেথডে মূলত দেশে অর্থের মোট যোগান, দেশের ঋণের মোট পরিমাণকে নিয়ন্ত্রণ করা হয় এই পরিমাণগত পদ্ধতি বা কোয়ান্টিটেটিভ মেথড। এবং এই পদ্ধতিতে আর্থিক নীতি নির্ধারণের জন্য মূলত 4 ধরনের হাতিয়ার আমরা দেখতে পাই। কি কি? এক হচ্ছে ব্যাংক রেট। এই ব্যাংক রেট ছাড়া এখানেই আমি প্রসঙ্গক্রমে উল্লেখ করব রেপো রেট, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, নগদ জমা বা সিআরআর এবং পরিবর্তনীয় জমার অনুপাত ভেরিয়েবল রিজার্ভ রেশিও, ওপেন মার্কেট অপারেশন বা খোলা বাজারে কারবার, এবং 4 হচ্ছে স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও বা বিধিবদ্ধ তরল অনুপাত। এই 4টে বিষয় সম্পর্কে বা হাতিয়ার সম্পর্কে আমরা প্রথমে এক এক করে আলোচনা করব। প্রথম হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক। আমরা যদি আমাদের দেশের ব্যাংক ব্যবস্থার কথা ভাবি তাহলে একদম উপরে থাকছে আরবিআই। আরবিআই এর অধীনে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে, যেমন আমরা আমাদের দিকে যদি ভাবি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা বরোদা ব্যাংক বা এলাহাবাদ ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এরকম বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকগুলো থাকে, যার নিচে পাবলিক বা জনগণ থাকে। আমরা লেনদেন করি এই বাণিজ্যিক ব্যাংকগুলোর সাথে। এখন আরবিআই যে সুদের হারে, কেন্দ্রীয় ব্যাংক বা আরবিআই যে সুদের হারে এই বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দেয়, বাণিজ্যিক ব্যাংকগুলো আমরা জানি আরবিআই অ্যাক্ট অনুযায়ী 1949 এর আন্ডার সেকশন 17 অনুসারে আমরা জানি প্রত্যেকটা কমার্শিয়াল ব্যাংকের লেন্ডার অফ দ্য লাস্ট রিসর্ট হিসাবে আরবিআই বা শেষ স্তরের ঋণদাতা হিসাবে আরবিআই কাজ করে। এখন আরবিআই এই বাণিজ্যিক ব্যাংকগুলো কোনো আর্থিক সংকটে পড়লে, তাদের অর্থের প্রয়োজন হলে যে সুদের হারে তারা বাণিজ্যিক ব্যাংকগুলোকে এই আরবিআই যে সুদের হারে ঋণ দেয়, সেই সুদটাকে, ইন্টারেস্টটাকেই আমরা বলি সুদের হার বা ইন্টারেস্ট রেটটাকেই আমরা ব্যাংক রেট, রেপো রেট এবং এমএসএফ, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি বলি। এই যে তিনটেই কিন্তু আরবিআই কর্তৃক আদায়কৃত সুদের হার। তাহলে আলাদা নাম কেন? আলাদা নাম হচ্ছে ঋণের মেয়াদের উপর। যদি আরবিআইয়ের কাছে এই বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকগুলো 2 থেকে 14 দিনের জন্য ঋণ নিয়ে থাকে, তবে আরবিআই ওই ব্যাংকগুলোর কাছ থেকে যে সুদের হার আদায় করে তাকে রেপো রেট বলে। তাহলে রেপো রেটটা কি? রেপো রেট হলো 2 থেকে 14 দিন মেয়াদের জন্য যে সুদের হারে আরবিআইয়ের কাছ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ গ্রহণ করে থাকে, অর্থ সংগ্রহ করে থাকে, বা আরবিআই যে সুদ আদায় করে তাকে আমরা রেপো রেট বলছি। যদি একদিনে ওভারনাইট প্রয়োজন হয়, যদি অত্যন্ত তৎকাল বা অত্যন্ত প্রয়োজনের জন্য একদিনের জন্য আরবিআইয়ের কাছ থেকে এই ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকগুলোর অর্থ সংগ্রহের প্রয়োজন হয়, তাহলে কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে আরবিআই
যে সুদটা নেবে সেই সুদটা কিন্তু নরমালি এই ব্যাংক রেপো রেটের থেকে একটু কম হয়, এবং তার নাম হচ্ছে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি বা এমএসএফ। সুতরাং এমএসএফ হলো যে সুদের হারে একদিন মেয়াদের জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ গ্রহণ করে থাকে, সেটাই হলো মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি বা এমএসএ। কিন্তু যদি 14 দিনের বেশি দীর্ঘ মেয়াদে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে, আরবিআই এর কাছ থেকে ঋণ গ্রহণ করে, তবে আরবিআই তাদের কাছ থেকে যে সুদ আদায় করবে তাকে বলবো আমরা ব্যাংক রেট। তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে ব্যাংক রেট, রেপো রেট এবং এমএসএফ এই তিনটেই হচ্ছে আরবিআই আদায়কৃত সুদের হার কাদের কাছ থেকে? বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে। কখন ব্যাংক রেট নেবে, কখন রেপো রেট নেবে এবং কখন এমএসএফ নেবে, এটা সম্পূর্ণ নির্ভর করছে ওই ঋণের মেয়াদের উপর। তাহলে এই তিনটে ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা এখন দেখব কিভাবে এই তিনটে হাতিয়ার দ্বারা কেন্দ্রীয় ব্যাংক হিসাবে আরবিআই বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। জাস্ট এই যে আমি এই সবগুলো রেটকে আমি সংক্ষেপে বলছি, রেট অফ ইন্টারেস্ট। যদি এই রেপো রেট, ব্যাংক রেট বা এমএসএফ এগুলো কোনোটা যদি বাড়ায়, সেন্ট্রাল ব্যাংক আরবিআই বাড়ালো, তাহলে কি ঘটবে? বাড়ালে এদের সুদের হার বেড়ে যাচ্ছে। আমরা জানি এই বাণিজ্যিক ব্যাংকগুলো আরবিআই এর কাছ থেকে অর্থ নিয়ে আসছে এবং এদের কাছ থেকে আমরা জনগণ অর্থ নিচ্ছি। তাহলে আমরা জনগণ এই ব্যাংকগুলোর কাছ থেকে যে সুদের হারে অর্থ নিই তাকে বলা হয় বেস রেট এবং প্রাইমারি লেন্ডিং রেট। এই দুটো রেট, বেস রেট অফ ইন্টারেস্ট বা সোজা কথায় বোঝার সুবিধার্থে বলছি বাজারে সুদের হার। তা এখন নিশ্চয়ই যদি এখানে সুদের হার 5% দিতে হয় স্টেট ব্যাংককে, তাহলে নিশ্চয়ই স্টেট ব্যাংক আমাদেরকে দেবে সেটা 5%-এর বেশি, নাহলে ব্যাংকের লাভ থাকবে কি? বাণিজ্যিক ব্যাংকগুলো তো মুনাফা করে, ঋণ দিয়ে তারা আয় করে, লাভ করে। সুতরাং তারা অবভিয়াসলি জনগণকে যেটা দেবে এই 5%-এর বেশি, ধরলাম কথার কথা 8%। তাহলে এই যে ডিফারেন্সটাই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলোর লাভ। তাহলে যখন দেশে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন, তখন কি করবে? তখন সেন্ট্রাল ব্যাংক মনিটারি পলিসি কমিটি বলবে যে না, এখন রেপো, ব্যাংক রেট বা এমএসএফ বাড়িয়ে দাও। যেই বাড়াবে তাহলে অটোমেটিক্যালি এই যে প্রাইমারি লেন্ডিং রেট বা বেস রেট বা বাজারের সুদের হার বা সংক্ষেপে আমরা যদি বলি যে মার্কেট রেট অফ ইন্টারেস্ট, এটা বেড়ে যাবে। যেই মার্কেটের রেট অফ ইন্টারেস্ট বেড়ে যাবে, আমি আগে 8%-এ সুদ পাচ্ছিলাম, ঋণ পাচ্ছিলাম, এখন যদি আমাকে বলে যে না এটা 10% হয়েছে, এটা তাহলে ও বাড়িয়ে 15% করবে, তাহলে 15% হলে আমি তখন কি করবো? ঋণ নেওয়ার আমার প্রবণতা কমে যাবে। তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলো কম ঋণ দিতে পারবে, জনগণ কম ঋণ নেবে। তাহলে ফলে কি হচ্ছে? লোন বা ঋণ এটা কমে যাবে। লোন বা ঋণ যেই কমবে, তার মানে দেশে অর্থের যোগান বা মানি সাপ্লাই কমে যাবে। মানি সাপ্লাই কমে যাওয়া মানে কি? অটোমেটিক্যালি মানি সাপ্লাই যেই কমে যাবে, তার মানে দেশে ডিমান্ড ফর দ্য গুডস বা দ্রব্যের চাহিদা এটাও কমে যাবে। দ্রব্যের চাহিদা কমে গেলে অটোমেটিক্যালি দ্রব্যের দাম বা প্রাইস লেভেল এটাও কমে যাবে। তার মানে দাম স্তর কমে যাওয়া মানে মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণ হবে। তাহলে সুতরাং রেট অফ ইন্টারেস্ট, সেটা ব্যাংক রেট, রেপো রেট বা এমএসএফ বাড়ালে অটোমেটিক্যালি আমরা দেখছি বাজারে দ্রব্যসামগ্রীর দাম স্তর কমিয়ে মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে। ঠিক উল্টো ঘটনা ঘটবে যদি আমরা এগুলোকে বাড়িয়ে দিই। তাহলে কখন এই ঘটনাটা ঘটাতে হবে? যখন দেশে মন্দা অবস্থা, তখন দেশে দ্রব্যসামগ্রীর চাহিদা বাড়াবো বা দাম স্তর বাড়াবো, তখন অটোমেটিক্যালি মানি সাপ্লাই বাড়াতে হবে। মানি সাপ্লাই বাড়াতে গেলে আমাদের লোনের চাহিদা বা ডিমান্ড বাড়াতে হবে, তার মানে বাজারের সুদের হার কমাতে হবে, তার মানে এই ইন্টারেস্ট গুলো কমাতে হবে। সুতরাং ব্যাংক রেট, রেপো রেট, এমএসএফ এইগুলো মুদ্রাস্ফীতির সময় বাড়াবে, মন্দার সময় কমাবে। এইভাবে আরবিআই ঋণটাকে নিয়ন্ত্রণ করতে পারে বা মনিটারি পলিসিটাকে কার্যকরী করতে পারে। আশা করি প্রথম পদ্ধতিটা সবার কাছে পরিষ্কার হয়েছে। এবারে আমরা দ্বিতীয় যে পরিমাণগত পদ্ধতি আছে, আমরা দ্বিতীয় পদ্ধতিটাতে যাব। দ্বিতীয় পদ্ধতিটা কি? দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে সিআরআর, নগদ জমার অনুপাত। নগদ জমার অনুপাতটা কি? ব্যাংকিং আইন অনুসারে প্রত্যেকটা দেশের
বাণিজ্যিক ব্যাংকেই আমাদের দেশের 1949 আরবিআই অ্যাক্ট অনুযায়ী আমাদের দেশের প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংকে তাদের আমানতের একটা ফিক্সড প্রপোর্শন, সেই প্রপোর্শনটা কি? সেই প্রপোর্শনটা 10% হতে পারে, 5% হতে পারে, এটা কিন্তু ভ্যারি করে। ফলে এই নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ না। এই যে বেঁধে দিল, আমি বোঝার সুবিধার্থে ধরে নিচ্ছি 10%। তার মানে 10% টোটাল আমানত বা মোট আমানতের 10% নগদ আরবিআই এর কাছে জমা রাখতে হবে। তাহলে ব্যাংকগুলো এই সিআরআর অর্থাৎ তার আমানতের যে অংশটা জমা রাখছে এটাকে বলা হয় ক্যাশ রিজার্ভ রেশিও। তাহলে বাকি তার আমানত কত থাকছে? 90%। এই 90%টাই ব্যাংক লোন দিতে পারবে। তাহলে এইটাকে আমরা বলি পরিবর্তনীয় জমার অনুপাত বা ভেরিয়েবল রিজার্ভ রেশিও। এখন এই সিআরআর ভিআরআরটাকে চেঞ্জ করে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বা আরবিআই ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। কিভাবে পারে? আমরা বলি যে 10% মানেই ব্যাংকগুলোর হাতে 90% থাকছে, তাহলে ব্যাংক 90% তার রিজার্ভ যেটা সেটা লোন দিতে পারবে। কিন্তু এই ব্যাংকের যদি বাড়িয়ে 20% হয়ে যায় তখন অটোমেটিক্যালি লোন দেওয়ার ক্যাপাসিটি 90 থেকে রিডিউস করে 80% হবে, অর্থাৎ ব্যাংকগুলো লোন কম দিতে পারবে, তার মানে মানি সাপ্লাই কমবে। তাহলে কিভাবে মুদ্রাস্ফীতি এবং মন্দার সময় এটা কাজ করে এটা আমরা একটু দেখি। যখন দেশে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনারি সিচুয়েশন, তখন এই সিআরআর এটাকে আরবিআই বাড়িয়ে দেবে। যেই সিআরআর বাড়াবে তার মানে কি? ভেরিয়েবল রিজার্ভ রেশিও ব্যাংকগুলোর কমে যাবে, তার মানে ব্যাংকগুলো লোন কম দিতে পারবে। লোন কম দিতে পারা মানেই অটোমেটিক্যালি কি হবে? সাপ্লাই অফ মানি বা দেশে অর্থের যোগান এটা কমে যাবে। দেশে অর্থের যোগান কমে গেলে অটোমেটিক কি হবে? ডিমান্ড ফর গুডস বা অর্থের চাহিদা সেটাও কমে যাবে। তাহলে অর্থের চাহিদা, গুডস বা দ্রব্যের চাহিদা যেই কমে যাবে তার মানে দ্রব্য সামগ্রীর দাম স্তর কি হবে? দামও কমে যাবে। দাম কমে যাওয়া মানে কি? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে। তাহলে যখন দেশে মুদ্রাস্ফীতি তখন সিআরআর বাড়াবে, কিন্তু যখন উল্টো মন্দা অবস্থা তখন জাস্ট এটাকে অপোজিট করে দাও, সিআরআর কমালো, তার মানে ভেরিয়েবল রিজার্ভ রেশিও বেড়ে যাবে। তাহলে ব্যাংকগুলো তখন বেশি লোন দিতে পারবে। ব্যাংকগুলো বেশি লোন দেওয়া মানে দেশে মানি সাপ্লাই বেড়ে যাবে, অর্থের যোগান বেড়ে যাবে, তার মানে দেশের দ্রব্য সামগ্রীর চাহিদা বেড়ে যাবে, তার মানে দ্রব্য সামগ্রীর দাম স্তর বাড়তে থাকবে, মন্দা অবস্থা কেটে দেশটা আস্তে আস্তে সাম্যের পথে অগ্রসর হবে। তাহলে এইভাবে একটাকে বলে এই যে সিআরআর বা নগদ জমার অনুপাতের পরিবর্তন করে এইভাবে কিন্তু ব্যাংকগুলো মনিটারি পলিসিটাকে কার্যকরী করতে পারে। এবারে আসবো আমরা তৃতীয় পদ্ধতি, পরিমাণগত তৃতীয় পদ্ধতি। পরিমাণগত তৃতীয় পদ্ধতি ওপেন মার্কেট অপারেশন বা খোলা বাজারে কারবার। খোলা বাজারে কারবার কি? আমরা যদি কখনো কোনো জিনিস কিনি তখন কি হয়? আমাদের হাতে টাকার পরিমাণ কমে যায়। আবার আমরা যদি কোনো জিনিস বিক্রি করি তখন আমাদের হাতে টাকার পরিমাণ বেড়ে যায়। তাহলে এখন যদি দেশে মুদ্রাস্ফীতি রয়েছে, ইনফ্লেশন, তখন আরবিআই খোলা বাজারে বন্ড বা ঋণপত্র, স্টক এগুলো বিক্রি করলো। কারা কিনবে? আমরা জনগণ কিনতে পারি, ব্যাংকগুলো কিনতে পারি। তাহলে যদি ব্যাংকগুলো কেনে তাহলে ব্যাংকগুলো যখনই কিনবে, পারচেজ করবে বন্ড বা স্টকস এগুলো বা ডিবেঞ্চার এগুলো কিনলে তখন কি হবে? তাদের হাতে রিজার্ভ বা লোন দেওয়ার ক্ষমতা কমে যাবে। আমাদের হাতে, আমরা কিনলে আমাদের হাতে অর্থের পরিমাণ কমে যাবে, তার মানে আলটিমেটলি লোন কম হবে বা মানি সাপ্লাই কম হবে। এখান থেকে আমরা আরেকটা বলতে পারি মানি সাপ্লাই কমে যাবে। মানি সাপ্লাই কমে গেলে অটোমেটিক্যালি দ্রব্য সামগ্রীর ডিমান্ড বা চাহিদা এটাও কমে যাবে, আর ডিমান্ড বা চাহিদা কমে গেলে দ্রব্য সামগ্রীর দাম কমে যেতে শুরু করবে, অর্থাৎ মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণে আসবে। তাহলে এইভাবে সরাসরি খোলা বাজারে আরবিআই ঋণপত্র ক্রয় বিক্রি করে ঋণ নিয়ন্ত্রণ করার এই চেষ্টাটা, এটাকেই আমরা বলি খোলা বাজারে কারবার বা ওপেন মার্কেট অপারেশন। যদি মন্দা অবস্থা হয় তখন উল্টো হয়, তখন ঋণপত্র কিনবে আরবিআই, খোলা বাজারের ঋণপত্রগুলো কিনে নেবে যেগুলো আগে বিক্রি করা ছিল। ফলে জনগণ বা ব্যাংকগুলো, বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে অর্থের পরিমাণ বেড়ে যাবে, ফলে দেশে অর্থের যোগান বেড়ে যাবে, ব্যাংকগুলো বেশি বেশি লোন দিতে পারবে, তাহলে দেশে দ্রব্য সামগ্রীর চাহিদা বেড়ে গিয়ে দ্রব্য সামগ্রীর দামকে বাড়িয়ে মন্দা অবস্থাটাকে প্রতিরোধ করা যাবে। তাহলে সুতরাং দেখা যাচ্ছে খোলা বাজারে কারবারের মাধ্যমেও কেন্দ্রীয় ব্যাংক
ঋণ নিয়ন্ত্রণ করতে পারে বা দেশের আর্থিক নীতি রূপায়িত করতে পারে। এইবারে আসি লাস্ট যে গুরুত্বপূর্ণ আর একটা বিষয়, চতুর্থ পরিমাণগত হাতিয়ার হচ্ছে বিধিবদ্ধ তরল অনুপাত বা বলা হয় স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও। বিধিবদ্ধ তরল অনুপাত কি? এটাও ব্যাংকিং আইন অনুযায়ী প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংককে তাদের আমানতের, মোট আমানতের যে টোটাল ডিপোজিটস উইথ লায়াবিলিটি, সেই টোটাল ডিপোজিটস উইথ লায়াবিলিটি যা আছে সেইগুলোর একটা অংশ, ফিক্সড একটা অংশ, যে অংশটা কত পার্সেন্ট এটা কিন্তু ঠিক করে দেবে আরবিআই। সেটা 5% হতে পারে, 10% হতে পারে, 20% হতে পারে। এই সংখ্যা কিন্তু বছরে 4 বার করে 4টে কোয়ার্টারে কিন্তু মনিটারি পলিসির রিভিউ হয়। ফলে এই সংখ্যাগুলো এসএলআর, সিআরআর, ব্যাংক রেট, রেপো রেট, এগুলো সমস্তই কিন্তু পরিবর্তিত হতে পারে। ফলে এখন সিআরআর, এখন এই মুহূর্তে আমি বলছি যে এসএলআর এত, কিন্তু 3 মাস পরে কেউ ভিডিওটা দেখতে গিয়ে বল না এখন তো তার মানে এটা ভুল, ব্যাপারটা তা নয়। সময়ের সাথে সাথে বিভিন্ন আর্থিক বছরে বিভিন্ন সময় এমপিসি বা মনিটারি পলিসি গুলো রিভিউ করে এবং তারা এই পরিবর্তন করে। ফলে সংখ্যাটার উপর গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। এই যে প্রপোর্শনটা বলছি, ফিক্সড পোর্শন 25%, তার মানে কি? তার যে আরবিআই প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংকের হাতে যে আমানত গুলো আছে, সেই আমানতের এই পোর্শনটা তাকে নগদ রেখে দিতে হবে। তার মানে কি? লোন দেওয়ার ক্ষমতা আরো কমে গেল। এমনি সিআরআর হিসাবে আরবিআই এর কাছে একটা অংশ জমা রাখছে, প্লাস এসএলআর হিসাবে, বিধিবদ্ধ তরল অনুপাত হিসাবে তাকে একটা পোর্শন নগদ জমা রাখতে হচ্ছে। তাহলে দেখো, একই রকম সিআরআর বা এসএলআর দুটোই কি হচ্ছে, যত বাড়বে তত ব্যাংকগুলোর লোন দেওয়ার ক্ষমতা কমে যাবে। আর লোন দেওয়ার ক্ষমতা কমে যাওয়া মানে দেশে অর্থের যোগান কমে যাবে। সুতরাং এসএলআর এটাকেও বাড়িয়ে বা কমিয়েও কিন্তু আরবিআই ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। উদাহরণ দিয়ে বলি, যে মুহূর্তে দেশে মুদ্রাস্ফীতির অবস্থা, তখন কি করবে? এসএলআরটা বাড়িয়ে দেবে। এসএলআর বাড়িয়ে দিলে ব্যাংকগুলোর লোন দেওয়ার ক্যাপাসিটি বা ক্ষমতা, রিজার্ভ কমে যাবে। তাহলে যেই লোন দেওয়ার ক্ষমতা কমে যাবে, মানে অ্যামাউন্ট অফ লোন প্রোভাইডেড ইন দ্য ইকোনমি, এটা ফল করে গেল। লোনটা যেই কমে গেল, তাহলে অটোমেটিক্যালি দেশে অর্থের যোগান বা মানি সাপ্লাই ইন দ্য ইকোনমি, এই মানি সাপ্লাইটা ফল করে গেল, কমে গেল। মানি সাপ্লাই কমে গেলে অটোমেটিক্যালি ডিমান্ড ফর দ্য কমোডিটি বা ডিমান্ড দ্রব্য সামগ্রীর যোগান, এটাও কি চাহিদা, এটাও কমে গেল। আর দ্রব্য সামগ্রীর চাহিদা কমে যাওয়া মানে দ্রব্য সামগ্রীর দাম স্তর কমে গিয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত হলো। তাহলে যখন মুদ্রাস্ফীতি, তখন এসএলআর বাড়াবে। আর যখন মন্দা, তখন এই গল্পটা পুরোটাই উল্টো হবে। তখন এটা লোন গুলো বেশি বেশি দেবে, দেশে মানি সাপ্লাই বা অর্থের যোগান বেড়ে গিয়ে দেশের দ্রব্য সামগ্রীর চাহিদা বাড়বে। ফলে দ্রব্য সামগ্রীর দাম স্তর বেড়ে মন্দা অবস্থা প্রতিরোধ হবে। তাহলে এই হচ্ছে 4টে পরিমাণগত বিষয়, যে বিষয়গুলো দেশের আর্থিক নীতি বা মনিটারি পলিসির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসাবে কাজ করে। আমরা এরপরে আসবো পরবর্তী অংশে। আমরা এই এপিসোডের দ্বিতীয় অংশে আমরা আলোচনা করব দ্বিতীয় যে পদ্ধতি বলেছিলাম, গুণগত পদ্ধতি, সেই গুণগত গুণগত পদ্ধতিতে কিভাবে আরবিআই ঋণ নিয়ন্ত্রণ করে বা কিভাবে আরবিআই আর্থিক নীতি রূপায়িত করে, সেই পদ্ধতিগুলো আলোচনা করব। পরিমাণগত পদ্ধতিতে দেশে ঋণ বা অর্থের যোগানের পরিমাণটা সামগ্রিকভাবে টোটাল পরিমাণ বা মোট পরিমাণটাকে নিয়ন্ত্রিত করা হয়। কিন্তু এতে সমস্যা হয় যে এতে দেশে প্রয়োজনীয় ক্ষেত্রে অর্থের যোগান কমে যেতে পারে। আমি একটা উদাহরণ দিয়ে বলছি। আমি একটা গাড়ি কিনবো, আমি গাড়িটা কিনে বেড়াবো ভেবেছি, সেই জন্য গাড়ি কিনি। আরেকজন কৃষক, সে একটা ট্রাক্টর কেনার কথা ভাবছে যে সে চাষ করবে। তাহলে দেশে এই দুটোর মধ্যে প্রয়োজন কোনটা? দেশের অর্থনৈতিক উন্নয়নের পক্ষে ট্রাক্টরটা অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু যখন ঋণ নিয়ন্ত্রণ হবে, আরবিআই মনিটারি পলিসি এমন হবে, যদি দেখা যায় যে ঋণ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, তখন ব্যাংক রেট বাড়ানো বা সিআরআর বাড়ানো, এই সমস্ত কিছু দরুন কিন্তু দেখা যাবে আমার গাড়ি কেনার জন্য ঋণটাও আটকে যাচ্ছে ট্রাক্টর কেনার জন্য। তখন এটা কিন্তু অর্থনীতির উন্নতির পক্ষে অন্তরায়। তাহলে ঋণ নিয়ন্ত্রণ করা দরকার। মনিটারি পলিসি দেশে অর্থের যোগান নিয়ন্ত্রণ করার জন্য এমন ভাবে অ্যাপ্লাই করা দরকার যাতে দেশে অর্থনৈতিক উন্নয়নের জন্য যে অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রগুলো আছে, কৃষি, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প বা অর্থনীতির উন্নয়নের পক্ষে যে যে ক্ষেত্রগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেইগুলোর ক্ষেত্রে যাতে অর্থের যোগান সরবরাহ অব্যাহত থাকে, সেখানে যাতে কোনো বিঘ্ন সৃষ্টি না হয়, সেই জন্য বেছে বেছে
নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ঋণ নিয়ন্ত্রণ করা এবং প্রয়োজনীয় ক্ষেত্রগুলোতে ঋণ নিয়ন্ত্রণ না করা, এই যে পদ্ধতি, এটাই হচ্ছে নির্বাচনমূলক ঋণ নিয়ন্ত্রণ বা সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল। এবং এটারই একটা হচ্ছে পদ্ধতি আমরা বলি গুণগত, অর্থাৎ এখানে ঋণের উদ্দেশ্য এবং প্রকৃতি বিচার করে আরবিআই আর্থিক নীতি রূপায়িত করে এবং অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রগুলোতে ঋণের সরবরাহ যাতে অব্যাহত থাকে তা দেখে। এই জন্য কোয়ালিটেটিভ মেথডের সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বলা যায় যে হাতিয়ার, সেটা হলো ডিফারেন্সিয়াল ইন্টারেস্ট রেট, অর্থাৎ পার্থক্যমূলক সুদের হার। আমি ট্রাক্টর কিনতে লোন চাইছি 2% ইন্টারেস্ট, কিন্তু আমি বিলাসবহুল গাড়ি কেনার জন্য লোন চাইছি 20% ইন্টারেস্ট। দেখো, সুদের হার কম হলে লোকে ঋণ বেশি চাইবে, আর সুদের হার বেশি হলে ঋণ কম চাইবে। এডুকেশন বা শিক্ষার জন্য ঋণ চাইছি, সুদের হার একরকম। আমি ব্যক্তিগত বিলাস ব্যাসনের জন্য, উৎসবের জন্য ঋণ চাইছি, সুদের হার অনেক বেশি। তাহলে এই যে উদ্দেশ্য প্রকৃতি অনুযায়ী বিভিন্নভাবে বিভিন্ন রকম সুদের হার ধার্য করা, এটাকেই বলা হয় ডিফারেন্সিয়াল ইন্টারেস্ট রেট পলিসি বা পার্থক্যমূলক সুদের হার। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ হাতিয়ার, এটাকে যদি বলি বি, হচ্ছে মার্জিন মানি, মার্জিন রেট। মার্জিন কি? আমরা যখন দেশের ঋণ নিই, আমরা যখন ব্যাংক থেকে ঋণ নিই, তখন ব্যাংক একটা মার্জিন নির্ধারণ করে দেয়। যে মার্জিনটা, যদি আমি বোঝার সুবিধার্থে বলছি যে মার্জিন হচ্ছে 10%। তার মানে আমি যদি 1 লাখ টাকা লোন নিই, তাহলে তার 10% মানে 10,000 টাকা আমাকে নগদ দিতে হবে এবং বাকি টাকা ব্যাংক ঋণ দেবে। তার এই মার্জিন যখন ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি, তখন এই মার্জিনটা 10 থেকে যদি 20 করে দেয়, তাহলে ব্যাংকগুলোকে লোন কম দিতে হচ্ছে, দেশে অর্থের যোগান কম বাড়ছে। আবার উল্টো দিকে যখন মন্দা, তখন এই মার্জিনটাকে কমিয়ে দিই, তাহলে অর্থাৎ মার্জিনটাকে কমিয়ে বাড়িয়ে কিন্তু আরবিআই ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। তৃতীয় যে গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হলো নৈতিক প্রণোদন। যেহেতু আরবিআই সমস্ত দেশের ব্যাংক ব্যবস্থার অভিভাবক, ফলে দেশে যখন মুদ্রাস্ফীতি, তখন বাণিজ্যিক ব্যাংকগুলো যদি কেন্দ্রীয় ব্যাংকগুলোকে, বাণিজ্যিক ব্যাংকগুলোকে যদি অনুরোধ করে আরবিআই যে দেখো এখন তো দেশে মুদ্রাস্ফীতি, তোমরা যতটা পারো কম ঋণ দাও, দেশে অর্থের যোগানটা কমাও, এই অনুরোধটা ধরে নেওয়া যায় অভিভাবক হিসাবে আরবিআই যখন এদেরকে দেবে, এরা তখন সেই অনুরোধটা মেনে চলবে। ফলে কি, তারা লোন কম দেবে, দেশে অর্থের যোগান কমে আসবে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত হবে। বা মন্দার সময় উল্টো, তখন বললো তোমরা যত পারো লোন দাও, সেক্ষেত্রে এরা বেশি লোন দেবে, দেশে অর্থের যোগান বাড়বে, দাম স্তর বেড়ে মন্দা অবস্থা কেটে যাবে। এইটা হচ্ছে ধরে নেওয়া যায় যে যেহেতু অভিভাবক আরবিআই, ফলে তার নির্দেশ বা তার অনুরোধ এরা মানবে। এই পদ্ধতি অ্যাপ্লাই করেও ঋণ নিয়ন্ত্রণ করতে পারে এবং এটাকে আমরা বলি নৈতিক প্রণোদন। আর একটা হচ্ছে যে নৈতিক প্রণোদন মানে কি, যে এখানে অনুরোধ করা হলো, সেই অনুরোধ এরা মানতেও পারে, নাও পারে। ব্যাংকগুলো দেখবে তার প্রফিট, আরবিআই বলেছে এখন ঋণ কম দাও, কিন্তু এরা দেখছে যত আমি ঋণ কম দেবো, আমার তো ব্যবসা লাটে উঠবে, আমার ইন্টারেস্ট বেশি পাবো না, তার মানে আমার আয় কমে যাবে। তাহলে আমি এর কথা না শুনে এই ব্যাংকগুলো বেশি বেশি ঋণ দিতে পারে। তাহলে এই ব্যাংকগুলো যখন এই কাজটা করবে, আরবিআই তখন ডিরেক্ট অ্যাকশন, প্রত্যক্ষ ব্যবস্থা নিতে পারে যে এখন মুদ্রাস্ফীতি, কেউ বেশি লোন দেবে না, কেউ যদি বেশি লোন দেয় তার এগেইনস্টে আমি পেনাল্টি চার্জ করা হতে পারে, একটা শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। যেহেতু আরবিআই ব্যাংকার্স অফ অল ব্যাংক বা গার্জিয়ান অফ অল ব্যাংক, দেশের ব্যাংক ব্যবস্থার অভিভাবক, ফলে এর হাতে অধিকার রয়েছে এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। তাহলে এই হচ্ছে আরবিআই পরিমাণগত এবং গুণগত ঋণ নিয়ন্ত্রণের বিভিন্ন অস্ত্র বা হাতিয়ার। অ্যাকচুয়ালি একদম শুরুতে একটা কথা বলে নেওয়া দরকার ছিল যে এই মনিটারি পলিসি বা আর্থিক নীতি দু রকমের হয়। একটা হচ্ছে সংকোচনমূলক, আর একটা হচ্ছে প্রসারমূলক। কন্ট্রাকশনারি মনিটারি পলিসি আর এক্সপেনশনারি মনিটারি পলিসি। যখন দেশে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি, তখন আরবিআই যে মনিটারি পলিসি অ্যাপ্লাই করে বা আর্থিক নীতি অ্যাপ্লাই করে, প্রয়োগ করে, সেটাকে বলা হয় কন্ট্রাকশনারি বা সংকোচনমূলক, কন্ট্রাকশনারি মনিটারি পলিসি। কিন্তু দেশে যদি মন্দাবস্থা থাকে, সেই মন্দা অবস্থা প্রতিরোধ করার জন্য আরবিআই যে মনিটারি পলিসি অ্যাপ্লাই করে সেটাকে বলা হয় প্রসারমূলক মনিটারি পলিসি বা আর্থিক নীতি বা এক্সপেনশনারি মনিটারি পলিসি। তার মানে আর্থিক নীতি দু রকমের, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক এবং মন্দা নিয়ন্ত্রণে প্রসারমূলক আর্থিক নীতি রূপায়িত হয়। এবং এই আর্থিক নীতি রূপায়নের দুটো পদ্ধতি, একটা পরিমাণগত আর একটা গুণগত। পরিমাণগতর মধ্যে আমরা 4টে হাতিয়ার দেখেছি, ব্যাংক রেট, সিআরআর,
নগদ জমা এবং খোলা বাজারে কারবার এবং এসএলআর। আর পরিমাণগত পদ্ধতির পাশাপাশি গুণগত পদ্ধতি, সেখানে আমরা দেখেছি পার্থক্যমূলক সুদের হার, নির্বাচনমূলক ঋণ নিয়ন্ত্রণ, মার্জিন হারের পরিবর্তন, নৈতিক প্রণোদন এবং প্রত্যক্ষ ব্যবস্থা। আশা করি এই বড় বিষয়টা এক এক করে পুরো বিষয়টা আমি ব্যাখ্যা করলাম, সবার কাছে বিষয়টা পরিষ্কার বোঝা গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাইকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ।